আজ 12 জুন 2025, সময় বিকেল 6:03। আর আজকের ব্লগ শুরু হচ্ছে চণ্ডীগড় শহরের একটা উবের ক্যাব থেকে। জুন মাসের 4 তারিখ থেকে 11 তারিখের মধ্যে সম্পূর্ণ করলাম হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ট্রিপ, যার ভিডিও আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ 12 জুন মানালি থেকে সকালবেলায় বেরিয়ে চণ্ডীগড় হয়ে কলকাতা ফিরে আসার পালা। ফ্লাইটের টিকিটও সেই মতোই করা ছিল, কিন্তু ইউটিউবের কমেন্ট সেকশনে অনেকেই কমেন্টস করে বলেছিলেন যে কাশ্মীরের বন্দে ভারত এক্সপ্রেসের ব্লগ দেখতে চাই। সুতরাং আজ 12 তারিখ বাড়ি ফেরার পরিকল্পনা বাতিল করার সাথে সাথেই ফ্লাইটের টিকিটও ক্যান্সেল করে আপাতত গন্তব্য চণ্ডীগড় থেকে জম্মুর কাটরা। তবে এই পরিকল্পনাতেও ঢের বাধা ছিল। চণ্ডীগড় থেকে ট্রেনের টিকিট কেটেছিলাম হচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা যাওয়ার জন্য। চণ্ডীগড় থেকেও টিকিট ছিল, আবার আম্বালা ক্যান্টনমেন্ট থেকেও টিকিট ছিল। এবার আপনি একটা প্রোগ্রামের জন্য কবার ট্রেনের টিকিট কাটেন? একবার, দুবার, তিনবার ম্যাক্সিমাম। আর আমি টিকিট কেটেছি 4 বার। 4 বার ট্রেনের টিকিট কাটার পরেও ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। অদ্ভুত ব্যাপার, মানে যেতে আমাকে দেবে না আমার ভাগ্য। তারপর পরিকল্পনা করলাম যে না, চণ্ডীগড় থেকে বাস নেব, সেই বাস ধরে যাব হচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা। অর্থাৎ আজকে বাস ধরবো, কালকে গিয়ে পৌঁছাবো ওখানে, এবং তারপরে ওখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরবো। তো যে হোটেলে ছিলাম চণ্ডীগড়ের, ওখান থেকে ক্যাব বুক করলাম। এখানে উবের চলে, তো উবের ক্যাব বুক করে এখন যাচ্ছি হচ্ছে চণ্ডীগড়ের 43 যে বাস স্ট্যান্ড, সেখানে। এখান থেকে বাস ছাড়া টাইম হচ্ছে বিকেল 6:55। বাট গতকাল জার্নি, আজকের জার্নিতে মাথা প্রচণ্ড যন্ত্রণা, তবুও করতে হবে। দর্শকদের কথা তো আর ফেলা যায় না। আপনারা শুধু দেখুন যে একটা ভ্লগের পেছনে কোন কোন লেভেলের মেহনত থাকে। ক্যাব আমাকে ড্রপ করে দিল হচ্ছে এই যে এইচপির পেট্রোল পাম্প, এই জায়গাটাতে। আর ওই সামনেই রয়েছে 43 বাস স্ট্যান্ড। আর যে সংস্থার বাস আমি বুক করেছি কাটরা যাওয়ার জন্য, অরবিট অ্যাভিয়েশন, ওদের অফিস এখানেই রয়েছে। জিজ্ঞেস করলাম, বললো বাস এখানেই আসবে। আম্বালা ক্যান্টনমেন্ট থেকে অনেক ট্রেন রয়েছে জম্মু তাওয়াই কিংবা শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা যাওয়ার। বাট আমার প্রোগ্রামটা হঠাৎ করে ঠিক হয়েছে। আজ হচ্ছে 12 তারিখ, 12 জুন। আজকের জার্নির জন্য আমাকে তৎকাল মারতে হচ্ছে 11 তারিখে। আর 11 তারিখ আমি ছিলাম হচ্ছে চন্দ্রতালে থেকে মানালি আসছিলাম। এবার চন্দ্রতালের ওখানে কোথাও কোনো নেটওয়ার্ক নেই। যখন নেটওয়ার্ক পেলাম তখন সকাল 10টার পেরিয়ে গিয়েছে, সব ট্রেনের টিকিট ফুল। চণ্ডীগড়ের তাপমাত্রা হচ্ছে এখন 38 ডিগ্রি, আর ফিল হচ্ছে 43 ডিগ্রি। আর এই 43 ডিগ্রি গরমে, মানে এই ফিলিংসে, এই গরম চা যখন নিয়েছি না, তার যে ছ্যাঁকা, আর এতেই ফিল হচ্ছে আমার ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার ব্যথা। কিন্তু ভলভো নয়, এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। বাসে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সব পেছনে লেখা আছে। এসি রয়েছে, এলইডি রয়েছে, এবিএস রয়েছে, ফোন চার্জার রয়েছে। এখানে লাগেজ টাগেজগুলো দিয়ে দিতে হবে। চলো উঠে পড়ি বাসে। বাসের ভেতরে তো বিন্দাস এসি চলছে। 4 ট্রেনের টিকিট কনফার্ম হয়নি শুধুমাত্র এই জন্যই হয়তো যে এরকম একটা বাস জার্নি আমার কপালে ছিল। এত সুন্দর বাস সত্যি আমি দেখিনি। আমি যখন টিকিট কাউন্টারে জিজ্ঞেস করছিলাম যে স্লিপারের কোনো টিকিট নেই, বললো ইয়ে বাস স্লিপার সে ভি আচ্ছা একবার চেয়ারকে দেখলে না। সত্যি তাই, এইরকম হচ্ছে সব সিট। মানে ওইদিকে যে থাকবে, এইদিকে যে থাকবে, তাদের মধ্যে কিন্তু কানেকশান থাকবে না। আর এই সিটটা অপারেট হয়, এখানে একটা বাটন আছে, এইটা প্রেস করে দিলে যেরকম আমার লাগবে সেরকম করে সিট অ্যাডজাস্ট করতে পারবো। প্লাস সামনে রয়েছে এরকম এলসিডি, যেখানে টিভি সিনেমা দেখতে পাবো, গান টান শুনতে পাবো। সামনে রয়েছে ট্রে, হ্যাঁ সিস্টেম দেখুন, এই যে এরকম হচ্ছে ট্রে। এখানে ম্যাক্সিমাম 5 কেজি লোড রাখা যাবে। খাবার টাবার রাখলাম, এখানে জলের গ্লাস টাস রাখলাম। ওখানে রয়েছে ফোন চার্জ দেওয়ার জন্য 3 পিন প্লাগ। 2 জন যাচ্ছি, 2টো ফোন চার্জ দিতে পারবে দুজনের। এইখানে রয়েছে সমস্ত এসির ভেন্ট, রিডিং লাইট রয়েছে, আর ওপরে রয়েছে লাগেজ স্পেস। সিট প্যাটার্ন হচ্ছে 2x2। এখানে একটা ক্লিপ মতো রয়েছে কিছু জলের বোতলটা ঝোলানোর জন্য। এখানে হ্যান্ডেল রয়েছে ওঠার জন্য। আর সামনে যে পা রাখবো না, এই যে স্পেস অনেকটা বেশি। বাস জার্নি আমার কোনো দিন পছন্দ না, সে যেমনই বাস হোক। টিকিটও আমি লাস্ট মোমেন্টে বুক করেছি। হয় না যে বাজারে যখন আপনি একটু বেলার দিকে যাবেন মাংস কিনতে, তখন মাংসের আর ভালো পিস পাওয়া যায় না, সব হাড়টা রেসোই পড়ে থাকে। তো বাসেরও আমি একদম লাস্ট মোমেন্ট সিট বুক করেছিলাম, তার জন্য উইন্ডো সিট পাইনি, আইল সিট পেয়েছি। সমস্ত সিট বাসের ফুল, শুধুমাত্র একটা লেডি সিট ফাঁকা আছে। মানে উপরওয়ালা সব এক্সপিরিয়েন্সই দিচ্ছে আমাকে। চল তোকে বাসেরও ট্রাভেল করাই, বন্দে ভারতেরও ট্রাভেল করাই। সন্ধ্যে 7:21 ছেড়ে দিল আমাদের বাস। আশা করছি মা বৈষ্ণোদেবীর কৃপায় জার্নি কমফোর্টেবলই হবে। চণ্ডীগড় থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত এই বাস সময় নেবে হচ্ছে 8 ঘন্টা 45 মিনিট। ওরা বলল যে আগামীকাল ভোর 4টের সময় আপনি নেমে যাবেন। চণ্ডীগড় থেকে লুধিয়ানা পর্যন্ত বাস ঠিক মতোই এলো। সমস্যাটা হলো
লুধিয়ানা থেকে 15 কিলোমিটার পেরিয়ে এসে ফিল্লাউর বলে একটা জায়গাতে। রাত 9:56 আমাদের বাস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে ফিলাউর বলে একটা জায়গায়। ফিলাউর বাসের যে কুলিং সিস্টেম, ইঞ্জিনকে যে কুল করে যে পাখা, তার একটা বেল্ট থাকে, সেই বেল্টটা কেটে গেছে। এখন মেকানিক আসবে, মেকানিক আসার পরে বেল্ট ঠিক হবে, তারপরে বাস চলবে। রাত 10:09। এই ধাবাটা কিন্তু দাঁড়ানোর কথা নয়, যেহেতু বাস এখানে খারাপ তো ধাবায় দাঁড়ালো। যারা বাসের লোকজন রয়েছে, প্যাসেঞ্জার, তারা এখানে আর কি খাওয়া দাওয়া করে দিচ্ছে। এখান থেকে আম্বালা হচ্ছে এখনও 129 কিলোমিটার, দিল্লি হচ্ছে 329 কিলোমিটার, আর লুধিয়ানা হচ্ছে 15 কিলোমিটার। মানে লুধিয়ানা থেকে আমরা 15 কিলোমিটার চলে এসেছি। 1 ঘন্টার ওপরে ধাবায় বসে আছি। বাইরে এত গরম, এখানে জানি না কেন এত বাধা জানি না এই ব্লগটা আদৌ মানে পরিপূর্ণতা পাবে কি না, না মাঝপথে কোনো কিছুতে আটকে পড়বো। রাত 10:58। ওই দেখুন, ওই যে গাড়িটা এলো, ওই গাড়িটা করে এলো হচ্ছে বেল্ট, মানে যে বেল্টটা কেটে গেছে সেই বেল্টটা এখন লাগাবে, তারপরে বাস চলবে। বাসের ভেতরকার লাইট টাইট সব জ্বলে গিয়েছে, আলো পাখা জ্বলে গিয়েছে। এবার আমাদের বাসে উঠে পড়তে হবে। ভোর 4:14। আমাদের বাস এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে জম্মু। এখান থেকে কাটরা হচ্ছে 40 কিলোমিটার। ভোর 5টা হয়তো হয়ে যাবে, 5টা পার করে যাবে ঘুরি সময়। সময় সকাল 6:45। পৌঁছে গিয়েছি কাটরাতে। এখান থেকে অটো পেয়ে গেলাম, যেখানে বাস নামিয়েছে ওখানে কিন্তু অটো রয়েছে। তো এই অটো করে যাবো হচ্ছে হোটেলে। হোটেলে গিয়ে খানিকক্ষণ রেস্ট নেব, একটু ফ্রেশ হবো, স্নান টান করবো, তারপর যাব হচ্ছে স্টেশনে ট্রেন ধরতে। আর কাল রাত্রের ঘুম মোটামুটি হয়েছে, বাসে কি আর ঘুম হয়, ঘুমানোর অভিনয় করতে হয়। এটা হচ্ছে কাটরার 2 নম্বর বাস স্ট্যান্ড, আর এইখানে রয়েছে হোটেল অনুরাগ। এখানেই আপাতত ক্ষণিকের বিশ্রাম। ব্যাগ এত ভারী আর টানা যায় না। কাটরার কিন্তু বেশিরভাগ হোটেলে চেক ইন টাইম হচ্ছে বেলা 2টো এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন বেলা 11টা। যদি আপনারা আমার মতো আগে চলে আসেন, আপনারা যেখানেই থাকছেন, যে হোটেলেই থাকছেন বা যে আপনাদের হোটেল বুক করছে, সেক্ষেত্রে কিন্তু কথা বলে নেবেন যে আমরা আর্লি চেক ইন করবো। এই হচ্ছে আমার রুম, যেখান থেকে ভীষণ স্পষ্ট ওই বাইরে কাটরার 2 নম্বর বাস স্ট্যান্ড। আর যেহেতু কাটরা শ্রীমাতা বৈষ্ণো দেবীর একটা বিরাট বড় তীর্থস্থান ভারতবর্ষের, এখানে কিন্তু সবসময় জমজমাট, দোকানপাট সব খোলাটোলা আছে। আর ওই সামনে রয়েছে যাত্রী রেজিস্ট্রেশন কাউন্টার। যারা বৈষ্ণো দেবী দর্শন করতে যাবেন তাদের জন্য যে RFID কার্ড, সেটা কিন্তু ওখান থেকে সংগ্রহ করতে হবে। এই হচ্ছে যাত্রী রেজিস্ট্রেশন কাউন্টার, যেখানে RFID কার্ড বা ব্যাটারির গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন। আর ওই যে ওপরে রয়েছে শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরার মন্দির। শ্রীমাতা বৈষ্ণো দেবীর মন্দির এই কাটরা থেকে কীভাবে যাবেন ট্রেকিং করে, তার ডিটেলস ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, লিঙ্ক দিয়ে রাখলাম উপরের আই বোতামে। আপাতত 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিই, কারণ আমার ট্রেন হচ্ছে এখান থেকে 8:10। এখন তো 6টা বেজেই গেল প্রায়। 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিই, যে 1 ঘন্টা ঘুমালেও শরীরটা রেস্ট পাবে। ঘুমাবো বললেই কি আর ঘুমানো হয়? ঘুমানোর জন্য ভাগ্যের প্রয়োজন হয়। যাই হোক, সময় ঘড়ি বলছে সকাল 7:23। বিছানায় শুয়েছিলাম ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আর হলো না। এপাশ ওপাশ করে আলটিমেট উঠে পড়লাম, স্নান করলাম, ফ্রেশ হলাম, এবার বেরিয়ে পড়বো। আমি কাটরাতে যে হোটেলটায় রয়েছি, এই হোটেলটা কিন্তু আমাকে বুক করে দিয়েছে হচ্ছে ট্যুর পিকার্সে বিশ্বজ্যোতি। এর আগে আমি যখন হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি করে এলাম, স্পিতি ভ্যালি কিন্তু আমি ওর সাথেই করেছি। ও কিন্তু হিমাচল প্রদেশের সিমলা, কুলু, মানালি, স্পিতি ভ্যালি এই ট্রিপও করায়, আবার সেই সাথে কিন্তু কাশ্মীর বা কাটরা ট্রিপও করায়। তো নম্বর দেওয়া থাকলো, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতেই পারেন। হোটেল থেকে চেক আউট করলাম। হোটেলের যে ম্যানেজার ছিল বলছে, অবাক হয়ে গেছে, বলছে আপনি তো একটু আগে এলেন। এখান থেকে স্টেশন পর্যন্ত অটো নিলাম, নেবে হচ্ছে 150 টাকা। যেখানে বাস থামিয়েছিল ওখান থেকে এই পর্যন্ত আসতো 150 টাকা, আবার এখান থেকে স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য 150 টাকা। এমনিতেই মনের মধ্যে একটা টেনশন কাজ করছে। আপনারা তো দেখছেন যে কত বাধা পার করে আর কি আসতে হচ্ছে। যতক্ষণ না ট্রেনটা শ্রীনগরে গিয়ে পৌঁছাবে, ততক্ষণ বলতে পারবো না যে প্রোগ্রামটা আর কি সাকসেস হয়েছে। এটা হচ্ছে কাটরা স্টেশন। এখানেও কিন্তু যাত্রী রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে। ওই যে লাইনটা পড়েছে না, ওরা সব হচ্ছে বৈষ্ণো দেবী দর্শন করতে যাবে, তার জন্য বোধহয় RFID কার্ড বানাবে। এই হচ্ছে কাটরা স্টেশনের পার্কিং। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই জায়গাতেই আপনাদেরকে অটো বা গাড়ি নিতে হবে, প্রিপেড পার্কিং কাউন্টার। কাটরা স্টেশনের বাইরে এখানে কিন্তু রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে। আর একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে IRCTCর গেস্ট হাউস আর হচ্ছে ফুড স্টেশন। বাট কাটরাতে প্রচুর হোটেল আছে, সুতরাং এখানে এসে থাকার জায়গা নিয়ে আপনাদের সমস্যা হবে না। চলে এসেছি শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। লাগেজ সব কামরায় তুলে দিলাম, আর এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 26401 শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শ্রীনগরের পথে বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেন ধরে আজ আমাদের গন্তব্য হচ্ছে শ্রীনগর। আর কাটরা স্টেশনের নিরাপত্তা সেই লেভেলের। প্রথমে স্টেশনে ঢুকতে হলো ব্যাগ ট্যাগ স্ক্যান করিয়ে, তারপরে বন্দে ভারতের জন্য আলাদা করে হচ্ছে ব্যাগ স্ক্যান করতে হবে। শুধুমাত্র মঙ্গলবার ছাড়া
সপ্তাহে বাকি দিন ঠিক সকাল 8:10 শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন থেকে ছেড়ে 2 ঘন্টা 58 মিনিটের জার্নি সম্পূর্ণ করে বেলা 11:08 শ্রীনগর পৌঁছে বন্দে ভারত এক্সপ্রেস তার যাত্রা সম্পূর্ণ করে। আরও একটা বন্দে ভারত রয়েছে যার নাম্বার হচ্ছে 26403। ওটা শুধুমাত্র বুধবার ছাড়া বেলা 2:55 শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে ছেড়ে সেই দিনই বিকেল 5:53 শ্রীনগর পৌঁছে তার যাত্রা শেষ করে। আর শ্রেণীকরণের দিক থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে 7টা চেয়ার কার এবং একটা হচ্ছে এক্সিকিউটিভ কার। এক্সিকিউটিভ কারের নাম্বার হচ্ছে E1। আর একটা জিনিস দেখলাম, এখানে এসে চেক করছে রেলের স্টাফ এসে যে কার কাছে কনফার্ম টিকিট নেই। 6 তারিখে এটা ইনাগুরেশন হয়, 7 তারিখ থেকে এটা চলাচল শুরু হয়। তখনও কিন্তু টিকিট ছিল ট্রেনে। হঠাৎ দেখছি গতকাল থেকে সব টিকিট ফুল। এই ট্রেনটারও টিকিট ফুল, আরেকটা যে ছাড়বে দুপুরবেলায় সেইটা ট্রেনটাও টিকিট ফুল। কাটরা থেকে শ্রীনগর যাওয়াটা হচ্ছে চাপের ব্যাপার। এর আগে আপনারা ব্লগে আমার দেখেছেন যেখানে রাস্তা খুবই খারাপ, কখনো ট্রাফিক ওয়ান ওয়ে থাকে, কখনো রাস্তা ধস পড়ে বন্ধ হয়ে যায়, খুবই ডিফিকাল্ট। কখনো 5 ঘন্টা লাগতে পারে, কখনো 10 ঘন্টা লাগতে পারে, কখনো 24 ঘন্টা লাগতে পারে। তার জন্য কিন্তু ট্রেন জার্নি হচ্ছে সবচাইতে বেস্ট, কারণ ফ্লাইট ভাড়া অনেক বেশি। তো এই ট্রেনে অনেকেই উঠে পড়েছে যাদের কাছে কনফার্ম টিকিট নেই, হয়তো টিটিকে বলে ম্যানেজ চেঞ্জ করে নেবে। বাট রেলের ওই স্টাফ এসে দেখলাম মানে তারা পুলিশ নিয়ে এসছে এবং যাদের কনফার্ম টিকিট নেই তাদেরকে নামিয়ে দিচ্ছে ট্রেন থেকে। সময় সকাল 8:10। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগরের পথে রওনা দিল ট্রেন নাম্বার 26401 বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন ছাড়ার পর সবাই স্লোগান দিচ্ছে ভারত মাতা কি জয়। সত্যি একটা জয়ের মতোই ঘটনা। এই কাশ্মীর ভ্যালিকে এই যে ট্রেনের কানেক্টিভিটি, এই যে রেলপথ জুড়ে দিয়েছে, এটা ছিল বোধহয় সবথেকে বড় চ্যালেঞ্জ যারা এই প্রজেক্টে কাজ করেছে, যারা ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। কতটা চ্যালেঞ্জ ছিল সেটা আমি আপনাদেরকে বলবো এই ট্রেনের জার্নিতে। আমি বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম যে ট্রেনটা কবে দেবে, রোজই সংবাদ শুনতাম এই মাসে দেবে ওই মাসে দেবে, কিন্তু যখন দিল ততদিনে আমি হিমাচল পৌঁছে গেছি। এবার আর তো ওখানে ফিরে আসা সম্ভব নয়, তার জন্য প্ল্যান এটাই করেছিলাম যে যেদিন আমি বাড়ি ফিরবো তার আগে ট্রেনটা কভার করেই ফিরবো। কারণ এই ট্রেনটা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই যে হেল্প হবে তা নয়, যারা আগামীতে অমরনাথ যাত্রা করবেন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি। ইন্ডিয়ান রেলওয়েজের বিভিন্ন জোন আছে, সব জোনে ভ্লগাররা রয়েছে। তো নর্দার্ন আর ওয়েস্টার্ন রেল জোনের যে ভ্লগাররা তাদেরকে রেল ইনভাইট করেছিল ইনাগুরেশনের দিন, প্লাস ব্রিজের ভিডিও সব কিছু করার জন্য। মানে রেল তাদেরকে নিজেই সব কিছু ঘুরিয়ে দেখিয়েছিল। বাট আমি জানি না কেন যে পূর্ব রেল থেকে মানে ইস্টার্ন রেল থেকে কোনো ব্লগার ইনভাইটেশন পাইনি। আমি নিজে নর্দার্ন রেলের সিপিআরও স্যারের সাথে কথা বলেছিলাম, তো বললো যে লিস্ট অলরেডি হয়ে গেছে, অলরেডি সবাইকে সিলেক্ট করা হয়ে গেছে, নতুন করে আর কাউকে নেওয়া যাবে না। তো বাংলা বরাবরই বঞ্চিত, ব্লগাররাও বঞ্চিত, কিন্তু ট্রেনের প্রতি ভালোবাসা তো অগাধ। সুতরাং ইনভাইটেশন পাই আর না পাই, সেদিনই আমি কমিটমেন্ট করে নিয়েছিলাম যে এই ট্রেনটা কভার করবো, আর এই ট্রেন নিয়ে ব্লগ বাংলায় প্রথম আমি বানাবো। আজ সেটাই হচ্ছে বাস্তবায়ন। হিমাচল প্রদেশের স্মৃতি টিপ করে শরীর পুরো ভেঙে গিয়েছে, এত জার্নি ব্লগ আসলে আপনারা বুঝতে পারবেন। বাট তবুও আমি শেষ এনার্জিটুকু ধরে রেখেছি যাতে এই ট্রেনটা কভার করে এর ব্লগটা সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এটাই ট্রেনের প্রতি ভালোবাসা। এরপর সবাইকে দেওয়া হচ্ছে 500 ml জলের বোতল আর একটা করে কাপ। 272 কিলোমিটার এই রেলপথের মধ্যে 119 কিলোমিটার রেলপথ হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যে 119 কিলোমিটার রেলপথে রয়েছে 36টা টানেল, যার মধ্যে 27টা হচ্ছে মেন টানেল যার মধ্যে ট্রেন যাবে, আর 7টা হচ্ছে এসকেপ টানেল, কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে যাত্রীদেরকে বা ট্রেনকে রেস্কিউ করার জন্য। আর যে 272 কিলোমিটার রেলপথের কথা বলছি সেটা শুরু হয়ে হচ্ছে উধমপুর থেকে এবং শেষ হয়ে গিয়ে হচ্ছে বারামুলাতে। এই প্রজেক্টটার নাম হচ্ছে USBRL, উধমপুর শ্রীনগর বারামুলা রেলওয়ে লিঙ্ক। 1999 সালে এই প্রজেক্টটাকে স্যাংশন করা হয়েছিল এবং 2002 সালে এই প্রজেক্টটাকে ন্যাশনাল প্রজেক্টের আওতায় আনা হয়। আর এই USBRL প্রজেক্টটা জুড়ে দিয়েছে কাশ্মীরের সাথে কন্যাকুমারীকে। এখন চাইলে কিন্তু শ্রীনগর থেকে ট্রেন চলে যেতে পারে সরাসরি কন্যাকুমারী। তো কাটরা স্টেশন ছাড়ার পর এটা হচ্ছে প্রথম টানেল। ট্রেনের টিকিটের সাথেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড করা থাকে। যদি আপনারা মনে করেন আমরা ব্রেকফাস্ট নেব না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাকে টিকিট কাটার সময় মাইনাস করে দিতে পারেন। আর এই ট্রেনে কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই দেবে সবই কিন্তু হচ্ছে ভেজ। সামনে একটা দুর্দান্ত কার্ভ রয়েছে। আমাদের ট্রেন খুব তাড়াতাড়ি পার করবে হচ্ছে আঞ্জি ব্রিজ। 272 কিলোমিটার এই যাত্রাপথে রয়েছে মোট 931টা ব্রিজ। তার মধ্যে 2টো ব্রিজ হচ্ছে চর্চিত, হাইলাইটেড।
একটা হচ্ছে ব্রিজ নাম্বার 44, যেটা হচ্ছে চেনাব নদীর ওপরে চেনাব ব্রিজ। আরেকটা হচ্ছে ব্রিজ নাম্বার 35, সেটা হচ্ছে আঞ্জি ব্রিজ। প্রথমেই আসবে হচ্ছে আঞ্জি ব্রিজ, এই যে আঞ্জি খাত ব্রিজ। এটা আঞ্জি খাত ব্রিজ হচ্ছে দেশের প্রথম কেবল স্টেড রেলওয়ে ব্রিজ। এই আঞ্জি খাত ব্রিজ, যার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 331 মিটার, আর এই সেতুটার লেন্থ হচ্ছে 725 মিটার, এবং এতে রয়েছে 96টা কেবল, আর এতে ব্যবহার করা হয়েছে 8215 মেট্রিক টন স্টিল। এরপরেই আসবে হচ্ছে চেনাব ব্রিজ। এই রুটে দুটো ব্রিজ হচ্ছে সবথেকে বেশি চর্চিত, এক হচ্ছে আঞ্জি খাত ব্রিজ, আরেকটা হচ্ছে চেনাব ব্রিজ। তবে সাঙ্গালদান পর্যন্ত কিন্তু ট্রেন ম্যাক্সিমাম টাইম টানেলেই থাকবে, প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখতে পাবেন না। এই বন্দে ভারত এক্সপ্রেসের রেকটাকে আলাদা করে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র এই রুটের জন্য। এই ট্রেনটা হচ্ছে অল ওয়েদার অ্যাপ্রোচ ট্রেন। যদি টেম্পারেচার 0 ডিগ্রিও হয়ে যায়, স্নোফল হয়ে, তারপর কিন্তু ট্রেন বিন্দাস চলবে। বাইরে হয়তো প্রচণ্ড ঠান্ডা, ভেতরে হিটিং সিস্টেম চালু হয়ে যাবে, তার জন্য আলাদা ট্রান্সফরমারও রয়েছে। এর আগে একবার উইন্টার কাশ্মীরে যখন এসেছিলাম, তখন এখানকার লোকাল ট্রেনে ট্রাভেল করেছিলাম, দেখিয়েছিলাম এই পথের সৌন্দর্য, যেটা সুইজারল্যান্ডের থেকে তো কোনো অংশে কম নয়। এরপরে একবার শীতকালে অবশ্য বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করব। তবে কী বলুন তো, এই যাত্রাপথের যে রিয়েলিটি না, এই যে টানেলের মধ্যে ট্রেন যাচ্ছে, দরজার ধারে দাঁড়াচ্ছি, এইগুলো কিন্তু মানে এই ট্রেনে আসবে না, সব কিছু বন্ধ। এর জন্য একটা নর্মাল ট্রেনে ট্রাভেল করতে হবে, তবে সেই রিয়েল ফিলটা আসবে, যেটা আমি এর আগে করেছিলাম শ্রীনগর থেকে সাঙ্গালদানের পথে বিস্তাডম কোচে। কাটটা ছাড়ার পর এটা হচ্ছে প্রথম স্টেশন রিয়াসি। রিয়াসি আবার টানেল আসবে। ট্রেনের গল্প বলতে বলতেই আমাদের দিয়ে গেছে হচ্ছে চা, মানে ইনস্ট্যান্ট টি, আর সেই সঙ্গে দুটো বিস্কুট। এটা হচ্ছে আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন বাক্কাল, BAKKL। ম্যাক্সিমাম টাইম ট্রেন থাকবে হচ্ছে টানেলে, শুধুমাত্র যখন স্টেশনগুলো আসবে তখন দেখতে পাবো। আর এই হচ্ছে ভ্যালি। এবার আসবে চেনাব ব্রিজ। এই যে চেনাব ব্রিজ। চেনাব ব্রিজের হাইট ভূপৃষ্ঠ থেকে 359 মিটার। এটা ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট ব্রিজ। প্যারিসের আইফেল টাওয়ার, তার হাইট হচ্ছে 330 মিটার ভূপৃষ্ঠ থেকে, আর এটা হচ্ছে 359 মিটার, মানে আইফেল টাওয়ারের থেকেও লম্বা। দৈর্ঘ্য মানে লেন্থ 1.315 কিলোমিটার। আর এর যে মেন আর্চ, যার উপরে চেনাব ব্রিজটা রয়েছে, এরকম একটা ধনুকের মতো বাঁকানো আর্চ রয়েছে, তার দৈর্ঘ্য 467 মিটার। আর এই চেনাব ব্রিজে মোট স্প্যান রয়েছে, মানে যার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে, 17টা স্প্যান। আর এই চেনাব ব্রিজ তৈরি করার জন্য স্টিল ইউজ করা হয়েছে 28,000 মেট্রিক টন। আর এই চেনাব ব্রিজের উপরে যে রেল ট্র্যাক রয়েছে, যার উপর দিয়ে ট্রেন যাবে, এটা হচ্ছে ব্লাস্ট লোড রেসিস্ট্যান্ট, মানে বিস্ফোরণেও রেলটার কোনো ক্ষতি হবে না। এই ব্রিজটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, ঘন্টায় 266 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়াও এই ব্রিজ সহ্য করতে সক্ষম। আর এই আইকনিক চেনাব ব্রিজ বানাতে খরচ কত হয়েছিল জানেন? 1486 কোটি টাকা। আর এই চেনাব ব্রিজের লাইফ স্প্যান হচ্ছে 120 বছর। আর এই চেনাব ব্রিজের ওপর দিয়ে ট্রেন ঘন্টায় 100 কিলোমিটার বেশি স্পিডে চলাচল করতে পারে। এই যে চেনাব ব্রিজ পার করে গেল ট্রেন, কিছু বুঝতে পারলেন ভেতর থেকে কিচ্ছু হয়ে যাবে না। একমাত্র যদি বাইরে থেকে ভিডিওগ্রাফি করা যেত, তাহলে চেনাব ব্রিজের যে রূপটা বা চেনাব ব্রিজটা কোন উচ্চতায় রয়েছে সেটা আপনাদেরকে দেখানো যেত বা আমরা দেখা হতো। ট্রেনে বসে কিন্তু কিছু বুঝতে পারবেন না। যদি কোনো দিন ভারতীয় রেল আমাকে সুযোগ দেয়, তাহলে আপনাদের চেনাব ব্রিজের ওপরে গিয়ে সেখান দিয়ে হেঁটে সেই ব্রিজ দেখাবো, ড্রোন শটও দেখাবো, যদি সুযোগ পাই। যাই না আমার মতো সামান্য ব্লগারকে রেল সুযোগ দেবে কি না। এর আগে যখন পাম্বান ব্রিজের উদ্বোধন হলো, সেই পাম্বান ব্রিজেও কিন্তু কোনো ইস্টার্ন রেলের ব্লগারকে ডাকেনি, অথচ আমি কিন্তু পরে গিয়ে সেখানকার ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সত্যি কথা বলতে না, ট্রেনকে ভালোবাসি তো ইনভাইটেশনের পরোয়া করি না। ইনভাইট করবে, যাবো, ইনাগুরেশনে দেখাবো, এগুলোর পরোয়া করি না। হ্যাঁ, কিছু কিছু জিনিসও দেখাতে পারি না। এই যে চেনাব ব্রিজের আলাদা করে ভিডিও দেখাতে পারিনি, বা পাম্বান ব্রিজের ওপরে হেঁটে গিয়ে দেখাতে পারিনি যে ব্রিজটা যখন ওপর দিকে উঠে যায় কীরকম লাগে। তবুও যতটুকু পেরেছি একজন বাংলার ব্লগার হিসাবে আমার যারা দর্শক তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের দেশের প্রোগ্রেসকে। আর এই চেষ্টাই আজীবন থাকবে। এই হচ্ছে তৃতীয় স্টেশন দুগ্গা, DUGGA। এই দুগ্গা স্টেশন পার করলো, এরপরে আসবে হচ্ছে সাওয়ালকোট। এই দুগ্গা আর সাওয়ালকোটের মধ্যে রয়েছে টানেল নাম্বার 32, T32, যার লেন্থ হচ্ছে 9.32 কিলোমিটার। এখন ট্রেন টানেলের মধ্যেই চলবে। এর আগে আমি হিমাচল প্রদেশে স্পিতি গিয়েছিলাম,
সেখানে রয়েছে চন্দ্রতাল, হয়তো আপনারা অনেকেই জানেন, ছবিও দিয়েছিলাম, যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা হয়তো দেখেছেন। তো চন্দ্রতাল থেকে নির্গত হচ্ছে চন্দ্রা নদী। আর সুরস্থল আমি গেছিলাম, যেটা রয়েছে হিমাচল প্রদেশের বারালাচালা পাসের কাছে। সেই সুরস্থল থেকে বেরিয়ে আসছে ভাগা নদী। এই চন্দ্রা আর ভাগা এই দুটো নদী হিমাচল প্রদেশের তান্ডি বলে একটা জায়গা আছে, সেখানে এসে একসঙ্গে মিশছে। এবার তান্ডিটা কোথায়? তান্ডি হচ্ছে শিশু ভিলেজ থেকে কিছু কিলোমিটার আগে। তো এই তান্ডি যে গ্রামটা রয়েছে, এখানে এসে এই চন্দ্র আর ভাগা দুটো নদী মিশে যাচ্ছে, দিয়ে চন্দ্রভাগা নাম হচ্ছে। এবার চন্দ্রভাগা নাম হয়ে ও যখন কাশ্মীরে প্রবেশ করছে, জম্মু কাশ্মীরের রিজিয়ানে, তখন ও নাম হয়ে যাচ্ছে চেনাব নদী। আর সেই চেনাব নদীর ওপরেই রয়েছে ভারতবর্ষের আইকনিক ব্রিজ, চেনাব ব্রিজ। আর এই রেলওয়ে প্রজেক্টে IRCON, KRCL এবং নর্দার্ন রেলওয়ের মেন ইনভলভমেন্ট ছিল। মানে এই তিন মিলেই এই প্রজেক্টটাকে সাফল্য দিয়েছে। এছাড়াও DRDO, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, IIT দিল্লি, IIT রুড়কি, এটা সবাই মিলে কিন্তু এই প্রজেক্টে কাজ করেছে। এটা হচ্ছে আমাদের যাত্রাপথে চতুর্থ স্টেশন, যার নাম হচ্ছে সাওয়ালকোট। সাওয়ালকোট পার করলাম। এবার হচ্ছে টানেল নাম্বার 43, T43। এর লেন্থ হচ্ছে 6.2 কিলোমিটার, যেটা কানেক্ট করে হচ্ছে সাওয়ালকোট থেকে সাঙ্গালদানকে। ট্রেন জার্নির মাঝেই আমাদেরকে দেওয়া হলো হচ্ছে ব্রেকফাস্ট। আচ্ছা, এবার খাবার দাবারগুলো খুলে দেখা যাক কী দিয়েছে। এখানে দিয়েছে হালুয়া। হালুয়া আমি খাবো না, হালুয়াকে সরিয়ে রাখি। বাকি যে খাবারগুলো আছে তার মধ্যে এইটা কি দেখি। বাহ, এইটা মনে হয় ভেজ কাটলেট, এটা খাওয়া যেতে পারে। ব্রেকফাস্টে রয়েছে একটা রিয়েল ফ্রুট জুস, চকো পাই, টমেটো কেচাপ। দেখা যাক ভেজ কাটলেটের টেস্ট কীরকম। ট্রেনে আমি খুব বেশি ভালো খাওয়া দাওয়া, টেস্টি খাওয়া দাওয়া এক্সপেক্ট করি না। আর সেটা করতে গেলে যেতে হবে হচ্ছে ওই মান্ডবী এক্সপ্রেসে। এর সময় না ব্রেড অপশন দরকার ছিল। সকাল সকাল হালুয়া কে খায়? সবাই তো হালুয়া খায় না। ব্রেকফাস্ট ভেজ হোক বা নন ভেজ, না ব্রেড বাটার সবসময় রাখা উচিত। কাটলেটের মধ্যে আবার কিসমিস। যার এখানকার যে ক্যাটারিং স্টাফ আছে তাকে জিজ্ঞেস করছিলাম, বললো যে চেয়ার কার আর এক্সিকিউটিভ কারে কিন্তু যেহেতু ভাড়া আলাদা, সেহেতু মানে খাবারের যে মেনু, ব্রেকফাস্টের যে মেনু, তার কিছু চেঞ্জেস রয়েছে, কিছু কম বেশি থাকবে। বাট আপনি এক্সিকিউটিভ কারে ট্রাভেল করুন বা AC চেয়ার কারে ট্রাভেল করুন, আপনার কিন্তু অভিজ্ঞতা একদম সেম টু সেম হবে। আর এই 3 ঘন্টা জার্নির মাঝে আমি কি আর খাওয়ার রিভিউ দেবো বলুন? এখানে তো বলতে পারবো না যে ভাই কলা ছোট, ট্রেন জার্নিতে ছোট্ট কলা পেলাম, ছোট্ট কলা। এই হচ্ছে আমাদের যাত্রাপথের 5ম স্টেশন সাঙ্গালদান। আর সেই সাথে কাটরা থেকে সাঙ্গালদান পর্যন্ত আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেসের 73 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আর সময় ঘড়ি বলছে এখন সকাল 9:01, অর্থাৎ 73 কিলোমিটার আসতে আমাদের ট্রেন সময় নিল হচ্ছে মাত্র 50 মিনিট। আর এই সাঙ্গালদানের সূত্র ধরেই বলি, শ্রীনগর থেকে সাঙ্গালদান ভিস্তাডোম কোচে এই জার্নি কিন্তু কভার করেছিলাম আমি। তারপরে কিন্তু ভ্লগ দেওয়া হচ্ছে, ভ্লগটা অলরেডি মনে হয় 6 লাখ ভিউ হয়ে গিয়েছে। ওটাও ফার্স্ট আমি কভার করেছিলাম। লিঙ্ক দিয়ে রাখলাম উপরে আই বোতামে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই সাঙ্গালদানের পরে যে টানেলটা চলছে, এটা হচ্ছে টানেল নাম্বার 44। এর লেন্থ হচ্ছে 11 কিলোমিটার। জাপানের বুলেট ট্রেনে মুড়ি খেয়েছি, রাশিয়ার বুলেট ট্রেনে মুড়ি খেয়েছি, আর আমাদের ভারতবর্ষের সেমি বুলেট ট্রেন বন্দে ভারতে মুড়ি না খেলে চলবে না। স্পিতি ভ্যালি ট্রিপে 1 প্যাকেট মুড়ি নিয়ে গেছিলাম, এইটুকু বেঁচেছিল, মানে বাঁচিয়ে রেখেছিলাম যে যখন এই ট্রেনে জার্নি করবো ডেফিনেটলি খাবো। মানে এটা হচ্ছে আমার আর কি নিশানি। আর সেই সঙ্গে এইটুকু চানাচুর বেঁচে গিয়েছে। তো মুড়ি চানাচুর দিয়ে করবো হচ্ছে ব্রেকফাস্ট। আমাদের যাত্রাপথের 7ম স্টেশন, এর নাম হচ্ছে সাম্বার। সেই সাথে কাটরা থেকে সাম্বার পর্যন্ত আমাদের 80 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করলো বন্দে ভারত এক্সপ্রেস। সাম্বার স্টেশন পার করে আসার পর এবার রয়েছে T50 টানেল। এই T50 টানেল হচ্ছে এই যাত্রাপথের অন্যতম চর্চিত টানেল চেনাব ব্রিজের পরে। কেন চর্চিত? কারণ এই T50 টানেল হচ্ছে 12.77 কিলোমিটার দীর্ঘ, যেটা ভারতীয় রেলের সবথেকে দীর্ঘতম রেলওয়ে ট্রান্সপোর্টেশন টানেল। এর আগে ছিল হচ্ছে টানেল নাম্বার T80, যেটাকে বলা হতো হচ্ছে পীর পাঞ্জাল টানেল। তার লেন ছিল হচ্ছে 11.8 কিলোমিটার, যেটা কাজিগুন্ড আর বানিহালের মধ্যে কানেক্ট করে। ওটা ছিল হচ্ছে ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ট্রান্সপোর্টেশন টানেল। বাট পরবর্তী সময়ে কিন্তু এই T50 টানেল সেই জায়গাটা নিয়ে নেয়, এবং এটাই বর্তমানে ভারতবর্ষের সবথেকে লংগেস্ট রেলওয়ে টানেল। এবং এই টানেল পার করে আমাদের ট্রেন পৌঁছে যাবে তার যাত্রাপথের পরবর্তী স্টেশন খাড়িতে। সাম্বার স্টেশন আর খাড়ি স্টেশন, তার মাঝে রয়েছে
এই টানেল। এটা হচ্ছে ডাউন বন্দে ভারত, যেটা শ্রীনগর থেকে ছেড়ে আসছে কাটার উদ্দেশ্যে। আর সেই সাথে আমরা পার করছি হচ্ছে আমাদের যাত্রাপথের 8ম স্টেশন খাড়ি, এবং একই সাথে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটার থেকে খাড়ি পর্যন্ত আমাদের এই ট্রেন সম্পূর্ণ করলো তার 98 কিলোমিটারের পথ চলা। আর এখন সময় ঘড়ি বলছে সকাল 9:28। আমাদের ট্রেন কিন্তু প্রায় 18 মিনিটের কাছাকাছি অ্যাডভান্স রয়েছে। খাড়ির পরে এই টানেল হচ্ছে টানেল নাম্বার 52 বা T52। এর লেন্থ হচ্ছে 8.6 কিলোমিটার। এই টানেল পার করেই আমাদের ট্রেন পৌঁছাবে তার যাত্রাপথের প্রথম স্টেশন বানিহালে। একটানা তো বসে থাকা যায় না সিটে, তাই একটু জলের ধারে এলাম, যদিও দরজা খুলতে পারবো না। এই বন্দে ভারত এক্সপ্রেসের রেক কিন্তু অন্যান্য যে বন্দে ভারত রয়েছে, ধরুন আপনি হাওড়া থেকে পুরী যাচ্ছেন কিংবা হাওড়া থেকে এনজেপি যাচ্ছেন, রেক কিন্তু সেম টয়লেট, সেম সিট প্যাটার্ন, সেম কালার। হ্যাঁ, এখানে কিছু সিস্টেম এক্সট্রা আছে যেগুলো হয়তো খালি চোখে দেখা যাবে না বা আমি দেখতে পাবো না, যেটা আমি বলছিলাম যে অল ওয়েদার অ্যাপ্রোচ ট্রেন। বাকি সব কিছু কিন্তু হচ্ছে সেম। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে 110 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন বানিহালে। বানিহালে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। আর বলার অপেক্ষা রাখে না, নির্ধারিত সময় থেকে কিন্তু আমাদের ট্রেন বেশ খানিকটা সময় অ্যাডভান্সে রান করছে। এই বানিহাল স্টেশন কিন্তু আমার অনেক ট্রেন যাত্রা সাক্ষী। আমি যখন প্রথম কাশ্মীরের লোকাল ট্রেনে ট্রাভেল করেছিলাম, তখন ট্রেন এই বানিহাল আর ওই বারামুলার মধ্যে চলতো। তখন কিন্তু জার্নি আমি এখান থেকে করেছিলাম, আপনারা ব্লগ হয়তো দেখেছেন। প্রথম ব্লগ ওটা হচ্ছে 2022 সালে সম্ভবত। তারপরে যখন সাঙ্গালদানে ট্রেন চালু হলো, তখন কিন্তু এই বানিহাল পর্যন্ত এসে এখান থেকে ট্রেন চেঞ্জ করে আবার গেছিলাম হচ্ছে সাঙ্গালদান। মানে এই রুটে অনেকবার কিন্তু ট্রাভেল করেছি, বাট আজকে ফার্স্ট টাইম শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর জার্নি করছি এই বন্দে ভারত এক্সপ্রেসে। আর এই মুহূর্তের সাক্ষী শুধু আমি কিংবা আপনারাই নয়, কিন্তু এই মুহূর্তের সাক্ষী সবাই হতে চাইছে যারা এখানে এসে এই ট্রেনের সঙ্গে ছবি তুলছে কিংবা ভিডিও করছে। আর আমার তাদেরকে দেখতে ভীষণ ইচ্ছা করছে, যারা আমাকে বারবার করে মেসেজ পাঠায় ট্রেন ব্লক কি বন্ধ হয়ে গেল, ট্রেন ব্লক কি আর করা যাবে না। আমি দেশের প্রপার্টিকে, দেশের উন্নতিকে সবার সামনে তুলে ধরছি, তাতে অন্যায়টা কোথায়? আর বানিহাল স্টেশনেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা রয়েছে। এই নিরাপত্তারক্ষীরা কিন্তু ট্রেনেই ট্রাভেল করছে এবং স্টেশনও কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে। সময় সকাল 10টা, ছেড়ে দিল আমাদের ট্রেন বানিহাল স্টেশন, তার পরবর্তী স্টেশন শ্রীনগরের উদ্দেশ্যে। বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 79 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 10টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর সময় লাগতে পারে ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। আর রেলপথের পাশাপাশি ওই যে সড়কপথ চলেছে, এটা কিন্তু কানেক্ট করা হচ্ছে জম্মু তাওয়াইয়ের সঙ্গে শ্রীনগরকে। বানিহাল স্টেশন ছেড়ে আসার পর আমাদের ট্রেন প্রবেশ করলো টানেল নাম্বার T80-তে বা পীর পাঞ্জাল টানেলে, যার দৈর্ঘ্য হচ্ছে 11.26 কিলোমিটার। আমাদের ট্রেন পার করছে হিল্লার শাহাবাবাদ স্টেশন। উধমপুর থেকে বারামুলা এই 272 কিলোমিটার যে রেলপথ, এর মধ্যে 15টা স্টেশন এমন রয়েছে যার হাইট কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার ওপরে। তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যে অল্টিটিউড যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে এই হিল্লার শাহাবাদ। হিল্লার শাহাবাদের পরের স্টেশন হচ্ছে কাজিগুন্ড, যে কাজিগুন্ড টানেলের কথা আগে বলছিলাম। আর এই কাজিগুন্ড স্টেশন পার করে আসার পর একটা দারুণ কার্ভ রয়েছে। শীতকালে এইসব জায়গা সব বরফে ঢাকা, মানে পুরো বরফের চাদর ঢেকে যায়। আমি জার্নি করেছিলাম একবার, সেই ব্লগের লিঙ্কটা ওপরে শেয়ার করলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন যেমন গ্রিনি কাশ্মীর এই সময়টায় জুন মাসে, বাট উইন্টার কাশ্মীরে কিন্তু এই রেলপথের সৌন্দর্য সত্যি অসাধারণ, সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম হবে না। এই ট্রেন জার্নি নিয়ে যখন একটু পড়াশোনা করছিলাম, তখন দেখছিলাম যে 1981 সালে প্রথম স্যাংশন হয়েছিল জম্মু থেকে উধমপুর পর্যন্ত রেলপথ। তার পরবর্তী সময় বিভিন্ন ধাপে ধাপে প্রজেক্ট স্যাংশন হয় এবং নতুন নতুন রেলপথ, মানে এই কানেক্টিভিটি কিন্তু একবারে হয়নি, ধাপে ধাপে হয়েছে। কোনো না কোনো বছর নতুন নতুন কানেক্টিভিটিতে এক জায়গা থেকে আরেক জায়গা রেল ব্যবস্থার মাধ্যমে জুড়ে গিয়েছিল। 2005 সালে উধমপুর থেকে জম্মু তাওয়াইয়ের পথে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল। মানে উধমপুর জম্মু তাওয়াই কানেক্ট হয়েছিল 2005 সালে। তার পরবর্তী সময় 2009 সালে এই অনন্তনাগের পরেই আসবে, অনন্তনাগ থেকে কাজিগুন্ড পর্যন্ত রেলপথ চালু হলো এবং ট্রেন চলাচল শুরু হলো। 2013 সালে ওই পীর পাঞ্জাল টানেল তৈরি হয়ে যাওয়ার পর কানেক্ট হয়ে গেল হচ্ছে এই কাজিগুন্ড থেকে বানিহাল, যে বানিহাল স্টেশন আমরা
একটু আগে পার করে এলাম। তার পরবর্তী সময় অর্থাৎ 2014 সালে কানেক্ট হয়ে গেল হচ্ছে উধমপুর থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা। তখন জম্মু তাওয়াই থেকে উধমপুর হয়ে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে গেল। শ্রী শক্তি এক্সপ্রেস তারপরেই বোধহয় স্টার্ট হয়েছিল। আর 2024 সালে এই বানিহাল থেকে সাঙ্গলদান, যেখানে রয়েছে টানেল নাম্বার T50, সেটা চালু হলো, সেই লাইন চালু হলো, যার ভ্লগ আমি এসে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর 2025 সালে 6ই জুন এই বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের মাধ্যমে বা ইনাগুরেশনের মাধ্যমে সরাসরি কানেক্ট হয়ে গেল হচ্ছে একদম বারামুলা থেকে উধমপুর পর্যন্ত রেলপথ, যার মাধ্যমে সাফল্য পেল উধমপুর, শ্রীনগর, বারামুলা রেলওয়ে লিঙ্ক। পরবর্তী সময় ভারতীয় রেলের কিন্তু আরও কিছু প্ল্যান রয়েছে এই রেল কানেক্টিভিটিকে আপগ্রেড করার। তার মধ্যে মেন হচ্ছে এই বারামুলা থেকে উড়ি পর্যন্ত 46 কিলোমিটার রেলপথ। কারণ এই রেল যোগাযোগ যেমন আমাদের ট্যুরিজমকে, মানে জম্মু কাশ্মীরের ট্যুরিজমকে উন্নত করবে, সেই সাথে এই রুটে প্রচুর ব্যবসায়িক লেনদেন হয়, সেই ব্যবস্থাকেও স্ট্রেনথেন করবে। আর একই সাথে কিন্তু আমাদের জম্মু কাশ্মীর যেহেতু একটা সেন্সিটিভ জায়গা, বিশেষ করে সীমান্তগুলো, সেক্ষেত্রে কিন্তু কোনো আপাতকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী এবং তাদের লজিস্টিককে যাতে তাড়াতাড়ি সেখানে পৌঁছে দেওয়া যায়, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় রেল কানেক্টিভিটি আগামী দিনে হবে। আরও একটা কানেক্টিভিটি হবে হচ্ছে অনন্তনাগ থেকে পেহেলগাম পর্যন্ত। আপনারা জানেন হয়তো যে অনন্তনাগ স্টেশন থেকে কিন্তু পেহেলগাম যাওয়া যায়, আমি ব্লগেও দেখিয়েছিলাম। তো এই অনন্তনাগ থেকে পেহেলগাম পর্যন্ত 78 কিলোমিটার রেলপথ কিন্তু সরাসরি কানেক্ট করবে পেহেলগামকে। আর এর ফলে কি হবে, আমাদের অমরনাথ যাত্রা যাওয়াও কিন্তু সুবিধা হবে। কারণ আপনারা জানেন যে অমরনাথ যাত্রার শুরু কিন্তু হয় হচ্ছে এই পেহেলগাম থেকে। আর থার্ড প্রজেক্ট হচ্ছে বানিহাল থেকে বারামুলা পর্যন্ত 118 কিলোমিটার ইলেকট্রিফাইড ডবল লাইন। এখন তো এই পুরো রুটটা ইলেকট্রিফাইড, এরপরে ডবল লাইন চালু হবে বানিহাল থেকে বারামুলা। তখন ট্রেনও বাড়বে আর ট্রেনের গতিও বাড়বে। সেই দিন হয়তো দূরে নেই যখন আমরা কলকাতা বা হাওড়া থেকে ট্রেন ধরে সরাসরি চলে আসবো হচ্ছে শ্রীনগর। আর সেই সাথে আরও একটা রেল প্রজেক্ট সাফল্য পেয়েছে। আপনারা জানেন যে 14 জুন থেকে কিন্তু জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার মধ্যে চালু হয়ে যাচ্ছে সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেস। সেই ট্রেনটা কিন্তু আমাদের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাটের উপর দিয়েই যাবে। এটাও কিন্তু একটা বিরাট সাফল্য। আর সেটা হয়তো আমি কভার করতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে, কারণ আমার এর উপর এক জায়গায় যেতে হবে। এবার একটু ট্রেন ভাড়া সম্পর্কে আপনাদেরকে আমি আপডেট করে দিই। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যে ট্রেনে আমি জার্নি করছি, অর্থাৎ ট্রেন নাম্বার 26401, এই ট্রেনে যে চেয়ার কার রয়েছে সেই চেয়ার কারের ভাড়া হচ্ছে 715 টাকা, এবং এক্সিকিউটিভ কার যেটা আমি ট্রাভেল করছি তার ভাড়া হচ্ছে 1320 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন আওয়ান্তিপুরা। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে আমাদের 130 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ আমাদের ট্রেন পার করছে পাম্পুর স্টেশন। এই পাম্পুরের পরের স্টেশনই হচ্ছে শ্রীনগর। সময় সকাল 10:55। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে 189 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের শেষ স্টেশন শ্রীনগর, কাশ্মীরে। তাও নির্ধারিত সময় থেকে ট্রেন বেশ কিছুটা সময় অ্যাডভান্স। শ্রীনগর স্টেশন পৌঁছতে আমার ট্রেন জার্নি শেষ হলো। আপনাদের দেওয়া কথা রাখলাম, বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি চাই করলাম। বাট আরও একটা কথা, সেটা হচ্ছে যে এখন কাশ্মীর কীরকম রয়েছে, এখন কাশ্মীরের পর্যটন কীরকম রয়েছে, লোকজন আসছে কিনা, রাস্তাঘাট কীরকম রয়েছে, আদৌ কি টুরিস্টরা এখানে আসতে পারবে বা আদৌ কি আসা সেফ, সেই নিয়ে আরও খানিকক্ষণ আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং আজকে বিকালবেলায় এই শ্রীনগর থেকে কলকাতার পথে আমার ফ্লাইট রয়েছে। যেটুকু সময় শ্রীনগরে থাকবো একটু ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো। সো প্লিজ সঙ্গে থাকুন। বেরিয়ে এলাম শ্রীনগর স্টেশনের বাইরে। আর বেরিয়ে আসার পর আমার একটা কথাই মনে হলো যে আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আমাদের ভূস্বর্গ। আর যারা বলছিল কাশ্মীর আসবো না, তাদের আমি একটা কথা বলতে চাই, আপনি আসবেন কি আসবেন না আপনার ব্যাপার, কিন্তু কাশ্মীর আমাদের দেশের অংশ ছিল, আছে, থাকবে। আর সেই পর্যটনকে বুস্ট করার জন্য যা করা দরকার একজন ট্রাভেল ব্লগার হিসাবে সেটাই সবসময় করব। স্টেশনের বাইরে রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। আরিফের সঙ্গে আপনাদের আর নতুন করে পরিচয় করে দেওয়া দরকার নেই। আরিফের সাথে আমার পরিচয় তবে থেকে যখন আমি প্রথম কাশ্মীরে এসেছিলাম 2019 সালে। ও বলছে যে অক্টোবর পর্যন্ত সমস্ত বুকিং ক্যান্সেল। মানে এই ঘটনাটা না কাশ্মীরের टूरिज्म मेरुदंड के पूरा भेंगे दिए से। अभी सब जगह खुला है ना? अभी सब जगह खुला है, अभी टूरिस्ट भी आ रहे हैं, बुकिंग्स भी हो रही है। कोई प्रॉब्लम कहीं पे? कुछ भी आपने तो खुद देखा अभी स्टेशन के पास कितने আমি তো ট্রেনে করে এলাম, কোথাও কোনো প্রবলেম নেই। স্টেশনে আসছে টুরিস্টরা, ভিডিও করছে, টুরিস্টরাও তো আসছে, কোথাও কোনো প্রবলেম নেই। ট্যুরিজম সবসময় টেরোরিজমকে হারাবে, মানে টেরোরিজম কখনো ট্যুরিজমের উপরে যেতে পারে না।
আর কাশ্মীর আমাদের দেশেরই কিন্তু অংশ। হ্যাঁ, একটা ভয় হয়তো মনের মধ্যে থাকে, একটা ঘটনা আমাদের মনের মধ্যে ছাপ ফেলে যায়, তবুও আর যদি আমরা কাশ্মীর আসা বন্ধ করে দিই না, তাহলে কিন্তু সেই সুযোগটা নিয়ে নেবে হচ্ছে আমাদের শত্রুপক্ষ। মনে উৎসাহ নিয়ে, মনে জোর নিয়ে, দেশকে ভালোবেসে, কাশ্মীরকে ভালোবেসে অবশ্যই আসুন। কিন্তু ট্যুরিস্ট আসছে মাঝে মধ্যে, দেখতে পাচ্ছি এই যে গাড়ি থেকে ট্যুরিস্ট নামছে তাদের ব্যাগপত্র নিয়ে। হয়তো আমার এই ভিডিও দেখার পরে অনেকে কমেন্টস করবে যে আপনি ইনসিস্ট করছেন কাশ্মীরে যাওয়ার জন্য, কারো কিছু হলে কি রেসপন্সিবিলিটি আপনি নেবেন? দুর্ঘটনা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। এই যে গতকাল যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা ক্র্যাশ করলো, কেউ কি জানতো যে একটা লন্ডন যাচ্ছে একটা ফ্লাইট, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, বোয়িংয়ের মতো ফ্লাইট ক্র্যাশ করে যাবে? দুর্ঘটনার কথা ভাবলে তাহলে তো আমরা কোথাও বেরোতে পারবো না। দুর্ঘটনা তো আমার বাড়ি থেকে বেরিয়েও হয়ে যেতে পারে, যে বাড়ি থেকে বেরোলাম হয়তো কোনো একটা ট্রাক এসে আমাকে উড়িয়ে দিল। যাবো কি যাবো না এই দ্বন্দ্বের মধ্যে আছেন, তাদেরকে বলবো সব দ্বন্দ্ব ভুলে যখন ট্রেনের টিকিট বুক করেছেন, ফ্লাইটের টিকিট বুক করেছেন, বা হোটেল বুক করেছেন, বা ট্যুর সংস্থাকে অ্যাডভান্স করেছেন, বা মনে মনে এই পরিকল্পনা করেছেন যে কাশ্মীর যাব, তো তারা অবশ্যই আসুন। আর যারা মনে করছে যে না আমরা যাবোই না, আমাদের রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, কখনোই যাবো না, কোনোভাবেই যাবো না, তাদেরকে বলবো যে আসতে হবে না। আজ কাশ্মীরে হামলা হয়েছে, আমি কাশ্মীর যাবো না। কাল যদি হামলা কলকাতায় হয়, তাহলে কি কলকাতা যাবো না? যখন যেটা হওয়ার সেটা হবেই, সেটা আমাদের তাদের কোনো হাত নেই। আমরা সব তুচ্ছ মানুষ, কিন্তু আমাদের জীবনে অনেক ছোটো ছোটো স্বপ্ন আছে। আর আমরা না, যারা খুব সাধারণ ঘর থেকে বিলং করি, তারা তাদের রোজগার থেকে না অল্প অল্প করে পয়সা জমায়, মনে একটা স্বপ্ন নিয়ে যে বেড়াতে যেতে হবে। যারা বেড়াতে ভালোবাসি, পয়সা জমানোর পরে সব কিছু হয়ে যাওয়ার পরে সেই স্বপ্ন যখন ভেঙে যায় না, তখন কিন্তু মন ভেঙে যায়। কাজেই মনের জোর নিয়ে বেরিয়ে পড়ুন। বন্দে ভারত চালু হয়ে গেছে, কাশ্মীরে আসুন। যারা অমরনাথ যাত্রা করার প্ল্যান করছেন, অমরনাথ যাত্রা করুন। শ্রীনগরের পথে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এসে পৌঁছেছি শ্রীনগরের আরও একটা মধ্যবর্তী স্থান, বা শ্রীনগরের হার্ট যাকে বলা যায়, লাল চক। সন্ধ্যেবেলা এই জায়গাটা ভীষণ জমজমাট, খুবই সুন্দর। এর আগে যখন কাশ্মীরে এসেছিলাম তখন সন্ধ্যাবেলা এখানে এসেছি, আর দিনের বেলা বোধহয় এই প্রথম এলাম। লাল চকে আসার কারণ হচ্ছে এখান থেকে কিনবো হচ্ছে ড্রাই ফ্রুটস। এখানে অনেক রকম ড্রাই ফ্রুটস পাওয়া যায়, তো যখন আপনারা আসবেন একবার এখান থেকে কিন্তু ড্রাই ফ্রুটস কিনতে পারেন। বাট ড্রাই ফ্রুটস কেনার আগে আমি একটা কথা বলবো, মানে ঠিকঠাক দোকান থেকে কিন্তু কিনবেন এবং ঠিকঠাক দামে। आपके लोकल क्या है यहाँ पे, आप बोल रहे थे? अखरोट, बादाम, केसर और वो मामरा। 2021 সালে যখন কাশ্মীর এসেছিলাম তখন অ্যাভেঞ্জার নিয়ে গোটা কাশ্মীর ঘুরেছিলাম, আপনারা ব্লগ দেখেছিলেন। আজ 2025 সালে এসে এই ডাল লেকের পাশে ইনোভা গাড়ি চালাচ্ছি, ইনোভা ক্রিস্টা। আমাদের আরিফ ভাই নতুন একটা গাড়ি নিয়েছে, ইনোভা ক্রিস্টা। তো বললো কৌশিক ভাই थोड़ा ट्राई कीजिए। চলো আজ ট্রাই ক্যারি লেতে হ্যাঁ। मैं तो कभी মানে আমি তো এই গাড়ি কখনো চালাইনি, তো আজ চালালাম। তবে হ্যাঁ, এই ডাল লেকের রাস্তা যতটাই সুন্দর, এখানে কিন্তু টোটোও আছে, কাজেই গাড়ি চালাতে একটু সাবধানে চালাতে হবে। 25 কিলোমিটার রাউন্ড হচ্ছে ডাল লেক। আমরা তো শুধু একটা পার্টি দেখি, কত বড় যে ডাল লেক, জন্যই বলা হচ্ছে শ্রীনগরের হার্ট। কাশ্মীরে আসবো আর কাশ্মীরের খাবার খাবো না, এটা তো হতে পারে না। একবেলার জন্য আসি, বা 1 মাসের জন্য আসি, বা 1 সপ্তাহের জন্য আসি। তো ডাল লেকের পাশে একটা রেস্টুরেন্ট এসেছে, ওখানে এসেছি। এর আগেও যখন আমি শ্রীনগর এসেছিলাম তখন এখানে খাওয়া দাওয়া করেছিলাম। এখানকার খাবার দাবারগুলো খুব ভালো। এবারে যে আইটেমটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে ওয়াজা চিকেন, পরে কাজু কিশমিশ, তারপরে স্যালাড সব ছড়িয়ে দেওয়া হয়েছে, ধনিয়া পাতাও রয়েছে, রোগান জোশ, এটা তো মাটনের আইটেম, সেই সঙ্গে হচ্ছে বাটার নান আর হচ্ছে রাইস। এই হচ্ছে মাটন রোগান জোশ, যেটা খেলে জোশ আসবেই। এই মাটনটা কিন্তু কখনো কখনো ছাগলেরও হয় মাংস, কখনো ভেড়ারও হয়। মাটনটা এত সুন্দর না, মানে চিকেনের থেকে মাটনটা মনে হচ্ছে বেশি সফট। সময় 3:56 চলে এলাম, খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে গাড়ি চালিয়ে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে কিন্তু আগে প্রথমে সিকিউরিটি চেক হয়, যেমন আগে নিয়ম ছিল এখনও তাই। ওখানে কিন্তু অনেকটা সময় লাগে, ওই জন্য কিন্তু আপনারা সবসময় ফ্লাইট ধরার ক্ষেত্রে মানে এই জম্মু বা শ্রীনগর এইসব জায়গা থেকে সময় কিন্তু হাতে অবশ্যই রাখবেন, সেটা সকালে হোক, বিকালে হোক, দুপুরে হোক বা সন্ধ্যায় হোক। সময় 4:58 চলে এসেছি শ্রীনগর এয়ারপোর্টের। এটা হচ্ছে গেট নাম্বার 4, যেখান থেকে রয়েছে আমার ফ্লাইট। এখান থেকে ফ্লাইট ছাড়ার সময় হচ্ছে বিকাল 5:50, আর বোর্ডিং শুরু হবে হচ্ছে 5:10। এই ফ্লাইটটা হচ্ছে কানেক্টিং ফ্লাইট, যেটা এখান থেকে যাবে হচ্ছে চণ্ডীগড়, এবং চণ্ডীগড় থেকে হচ্ছে কলকাতা। বাট চণ্ডীগড়ে কিন্তু আমাকে ফ্লাইট থেকে নামতে হবে না, ফ্লাইটে বসে থাকতে হবে। এখানে কিছু প্যাসেঞ্জার আছে যেটা চণ্ডীগড় নেমে যাবে, আবার কিছু প্যাসেঞ্জার চণ্ডীগড় থেকে ফ্লাইটে উঠবে, যে ফাইনালি কলকাতায় পৌঁছে ফ্লাইটটা তার জার্নি শেষ করবে। আর শ্রীনগর এয়ারপোর্টে তো ব্যাগ চেক টেক হলো, যেমন সিকিউরিটি হয়। আমি সিরিয়াস বলছি, এই পরিস্থিতিতেও শ্রীনগর এয়ারপোর্টে এতটাও ব্যাগ চেকিংয়ের কড়াকড়ি নেই যতটা কড়াকড়ি আমাদের কলকাতা এয়ারপোর্টে। বিশ্বের সবথেকে অন্যতম এয়ারপোর্ট হচ্ছে কলকাতা এয়ারপোর্ট ভাই। এত চেকিং। এখানে বিন্দাস চেক হলো, বোর্ডিং পাস নিয়ে নিলাম, চেক ইন ব্যাগেজ দিয়ে দিলাম, ওখানে এসে গেট নাম্বার 4 কাছে এসে বসে আছি বিন্দাস। হ্যাঁ, লোকজন কত কিছু বলে, কি এয়ারপোর্টে ভিডিও করা যাবে না, স্টেশনে ভিডিও করা যাবে না, এগুলো কারা বলে ভাই? এসব গুজব ছড়িয়ে মানুষদেরকে মানে
এক ধরনের পাগল করে দেওয়া হয়। সব জায়গায় সব কিছু ঠিক, কোনো রকম ভুলভাল নিউজ শুনবেন না, কোনো রকম ভুলভাল নিউজে ফেসবুকের খবরে প্রভাবিত হবেন না। বাইরে বেরোন, দেখবেন পৃথিবী তার ঠিক নিজের জায়গাতেই আছে। সময়টা 10:23। ফাইনালি কলকাতা বিমানবন্দর পৌঁছে শেষ হলো আমার যাত্রা। বেল্ট নাম্বার 2 থেকে লাগেজ নিতে হবে। আমি এত ফ্লাইট জার্নি করেছি, কিন্তু জানি না আজকে কেমন ভয় করছিল। গুজরাটের ঘটনাটা হওয়ার পর থেকে না ওসব ছবি টবি দেখে না প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ফ্লাইটে, কখন নামবো। তো যাই হোক, ফ্লাইট টাইমেড হয়ে গেছে। আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ, আর 4 দিন পর অর্থাৎ আমাকে 17 জুন আবারও আসতে হবে এই কলকাতা বিমানবন্দর। এখান থেকে আবারও ফ্লাইট জার্নি করতে হবে। সেই আপডেট আপনাদেরকে দেবো আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। যদি ফলো না করে থাকেন ফলো করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট। আজ রাতে বাড়ি যাওয়া হবে না, কালকে সকালবেলায় আবার সেই লালগোলা প্যাসেঞ্জার। লাভ ইউ, টাটা, বাই বাই।